আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিজয় ডিসেম্বর শুরু, প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা। পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্নের দাবি সেক্টর কমান্ডার্স ফোরামের। পিছায়নি পৌর নির্বাচন, প্রচারণার সুযোগ নেই এমপিদের। আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হচ্ছে আজ। বিএনপির মনোনয়নপত্র দাখিল বৃহস্পতিবার। নাইকো মামলায় নিম্ন আদালতে বেগম জিয়ার হাজিরা, জামিন মঞ্জুর। নাশকতার ৩ মামলায় মির্জা ফখরুলের জামিন বহাল। দেশজুড়ে ৬ হত্যায় ২৪ জনের মৃত্যুদণ্ড। সিলেট ও নারায়ণগঞ্জে ২ শিশু হত্যায় ৭ জন, গাজীপুরে যুবলীগ নেতা হত্যায় ১১ জনের ফাঁসির রায়। এতক্ষণ শুনছিলেন পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। বিজয়ের মাস ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধে বাঙালির দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের চূড়ান্ত ফসল আসে এই মাসেই। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ পরিচিতি পায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। আর লাল সবুজের এই ভূখণ্ড অর্জনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপামর জনতার সর্বোচ্চ আত্মত্যাগ। সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও বাংলার মানুষকে পদে পদে বঞ্চিত করত পাকিস্তানি শাসক গোষ্ঠী। আর তাই দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ, বঞ্চনা আর স্বাধিকারের নেশা জন্ম দেয় মুক্তি সংগ্রামের। ডিসেম্বরে বিজয়ের স্বর্ণতোরণ উন্মোচিত হলেও দীর্ঘ ৯ মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মরণপণ লড়াই করে বাংলার দামাল ছেলেরা। বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনীকে পর্যুদস্ত করতে শেষ রক্তবিন্দু দিয়ে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বাংলার সূর্য সন্তানরা। সংখ্যায় আমরা তাদের চেয়ে কম ছিলাম, তারপরেও অক্টোবর নভেম্বরের দিকেই তাদের অবস্থা খুব কাহিল হয়ে গেছিল। তারা বুঝতে পেরেছিল যে এই যুদ্ধ তারা জয়ী হতে পারবে না। তাই তারা চাচ্ছিল যে একটা সিজ ফায়ার হোক। তো আমরা সেটা মানতে রাজি হই নাই। আমাদের কি ছিল যে সিজ ফায়ার তো না, আনকন্ডিশনাল সারেন্ডার। বাঙালির বীরত্বগাথা আর বিষাদ বেদনার মহাকাব্য মুক্তিযুদ্ধ। সবুজ জমিনে লাল সূর্যের প্রিয় পতাকাকে জীবনের শ্রেষ্ঠ অর্জন হিসেবেই ধারণ করেন বীর মুক্তিযোদ্ধারা। তবে ভয়াল সেই দিনগুলি এখনও উজ্জ্বল স্মৃতিতে। আখাউড়া দখল করার জন্য আমি আমার যুদ্ধ পরিচালনা শুরু করি। আমরা আখাউড়াতে ঢুকে যাই ২ তারিখে। ৩ তারিখে আমরা আখাউড়া দখল করি। ওই দিনই বিকালে পাকিস্তানিরা আমাদের উপরে কন্টিনিউয়াসলি বিমান হামলা চালিয়ে যায়। বহু ত্যাগ তিতিক্ষা আর রক্তের বিনিময়ে পাওয়া প্রিয় জন্মভূমি বিশ্বের মানচিত্রে আরও উদ্ভাসিত হোক, এই সকলের প্রত্যাশা। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মহান বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। রাত ১২টা ১ মিনিটে তরুণদের হাতে মশাল হস্তান্তর করে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় সেক্টর কমান্ডার ফোরাম। এ সময় সংগঠনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে যখন সরকার অনড় অবস্থানে, ঠিক সেই সময় পাকিস্তান যুদ্ধাপরাধী ইস্যু নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এটা কোনোভাবেই কাম্য নয়। পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত বলে মনে করেন KM শফিউল্লাহ। দেশকে রাজাকার মুক্ত করতে সরকারকে আরও কঠোর হবার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আরিফিন সিদ্দিক। এদিকে রাত ১২টা ১ মিনিটে বিজয়ের মাসের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। চিহ্নিত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান নেতারা। পিছাচ্ছে না পৌরসভা নির্বাচন, সেই সাথে প্রচারণার সুযোগও পাচ্ছেন না এমপিরা।
এমন সিদ্ধান্তই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বলেন, আইন দেরি করে হওয়ায় ৩০ ডিসেম্বর থেকে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সেই সাথে এমপিদের প্রচারণায় অংশ নেওয়া সংক্রান্ত আচরণবিধিও এই পর্যায়ে পরিবর্তন করা সমীচীন হবে না বলেও মত দেন তিনি। রবিবার পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ দেওয়ার দাবি জানাতে নির্বাচন কমিশনে যায় সরকারি দল আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টি। আর নির্বাচন পেছানোর দাবি জানায় বিএনপি। নির্বাচন পেছানো হলে তা মেনে নেওয়ার আভাসও দেন আওয়ামী লীগ নেতারা। তাদের এসব দাবি দাওয়া নিয়ে সোমবার নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের তিনি জানান, নির্বাচন না পেছানোর সিদ্ধান্তে অটল থাকছেন তারা। যে আমরা খুব সন্তর্পণে এটা কিন্তু আমরা দেখে শুনেই করেছি, তবুও যেহেতু ওনারা বলেছেন, রিকোয়েস্ট করেছেন, আমরা আবারও সবাই মিলে বসে এবং নির্বাচন কাজে যারা আমাদের সহায়তা করেন তাদের কাছেও বলে যে একদিনের জন্য একটা করা যায় কি। যেহেতু এত দেরি করে গেজেট হলো, আমরা আচরণ বিধিমালা এবং নির্বাচন বিধিমালাটাও 23 তারিখেই পেয়েছি। 23 তারিখে গেজেট করে আমাদের আর সময় ছিল না। আমরা তখন একদম লাস্ট স্টেজে যেটুকু না রাখলেই নয়, শুধু সেই সময়টা রেখেই আমরা এটা করেছি। কাজেই এটাও আমরা দেখলাম এটা পরিবর্তন করার আর কোনো স্কোপ নাই। পৌরসভা নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারের সুযোগ বিষয়েও এখন আর কোনো পরিবর্তন চায় না কমিশন। আমরা এটা গভীরভাবে বিবেচনা করেছি এবং আমরা দেখছি যে এই পর্যায়ে আচরণবিধি যেটা আমরা জারি করেছি সেটা এই পর্যায়ে পরিবর্তন করা সমীচীন হবে না। এদিকে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পৌরসভা নির্বাচনে জামাতের কেউ যাতে স্বতন্ত্রভাবেও প্রার্থী হতে না পারে সে দাবি জানান দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তবে সিইসি এ প্রসঙ্গ এড়িয়ে জানান, জামাত দলীয় প্রতীকে এই নির্বাচনে অংশ নিতে পারবে না। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পৌরসভা নির্বাচনে এমপিদের প্রচারণায় অংশ নেওয়ার সুযোগ না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের মানববন্ধন ও সমাবেশে তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হবে, দল প্রার্থী মনোনয়ন দেবে, দলের সভানেত্রী চিঠি দেবেন, কিন্তু দলের এমপি মন্ত্রীরা প্রচারণায় অংশ নিতে পারবেন না। এটি হাস্যকর আচরণবিধি। অবিলম্বে এই আচরণবিধি সংশোধনের দাবি জানান হাসান মাহমুদ। অন্যদিকে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন বাছাইয়ের বৈঠকে সোমবার অংশ নেন দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ চূড়ান্ত তালিকা প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন বোর্ডের সদস্য ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠক। বোর্ডের 11 সদস্য ছাড়াও দলের আরও 7 জন সদস্য বাছাইয়ে অংশ নেন। বোর্ড সদস্যরা জানান, প্রার্থী বাছাই তৃণমূল থেকে কেবল একজনকে মনোনয়ন দিলে সেই প্রার্থীকে চূড়ান্ত করবে বোর্ড। তবে একাধিক প্রার্থীর জন্য সুপারিশ থাকলে তা যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। গেল বৃহস্পতিবার প্রতিটি পৌরসভা থেকে প্রার্থী চূড়ান্ত করে সোমবার দলের ধানমন্ডি কার্যালয়ে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছিল স্থানীয় সরকার পৌরসভা মনোনয়ন বোর্ড। পৌর নির্বাচনে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। তার না মেনে বিদ্রোহ করলে দমনের সিদ্ধান্তও চূড়ান্ত। প্রার্থী বাছাইতে গুরুত্ব দেওয়া হয়েছে জনগণের কাছে গ্রহণযোগ্য, ত্যাগী, সৎ এবং আন্দোলনে সক্রিয়দের, সেই সাথে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকেও। নেতারা জানিয়েছেন, ৩রা ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেবেন বিএনপির মনোনীত প্রার্থীরা। পৌরসভা নির্বাচনে যোগ্য প্রার্থী দিতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে বিএনপি। যোগ্য প্রার্থী বাছাইয়ের দায়িত্বে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে 3 সদস্যের কমিটির সদস্য বিএনপির সহপ্রচার সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স জানান, যোগ্য প্রার্থী বাছাইতে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তৃণমূলের মতামতকে। বিষয়টি সরাসরি দেখভাল করছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, থানা এবং পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, সাবেক এমপি এবং সংশ্লিষ্ট ওই এলাকার কেন্দ্রীয় নেতা যারা রয়েছে তাদের মতামতের ভিত্তিতেই একটি একক প্রার্থী প্রায় চূড়ান্ত পর্যায়ে। চূড়ান্ত করার পরেও আরও কিছু প্রক্রিয়া আছে, সেগুলো এখন সম্পন্ন করার পথে। আমাদের প্রার্থীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য 3 তারিখের মধ্যেই মনোনয়ন দাখিল করতে হবে। পৌর নির্বাচনে একক প্রার্থী দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসমা হান্নান শাহ। আমাদের অনেক জায়গায় একাধিক প্রার্থী আছে, সেগুলি আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে
একজন প্রার্থী আমরা দেব। আমরা প্রায়োরিটি দিচ্ছি আমাদের দলীয় নেতাকর্মীদের, যারা স্থানীয়ভাবে গ্রহণযোগ্য, যারা ত্যাগী কর্মী, যাদের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি সরকার অনেকগুলি মামলা মোকদ্দমা দিয়েছে বা তাদেরকে হয়রানি করছে। এমনকি যে আমাদের বেশ কয়জন চেয়ারম্যান জেলে আছে, ওই জেলে থেকেই তারা নির্বাচন করবে, কারণ তারা এলাকায় অনেক জনপ্রিয়। দলের মনোনয়নের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএনপি নেতারা। বা তাদের পক্ষপাতী। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আমিনুল ইসলাম সোমবার দুপুরে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী 28 ডিসেম্বর অভিযোগ গঠনের তারিখ দেওয়া হয়েছে। মামলায় হাজিরা দিতে সোমবার বেলা 11:30টার দিকে গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়া। দুপুর 12:15টার দিকে পুরান ঢাকার নিম্ন আদালতে পৌঁছান তিনি। পরে আইনজীবীদের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বেগম জিয়া। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করে অভিযোগ গঠনের নতুন তারিখ দেন আদালত। বেগম জিয়া ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। বিনা দরপত্রে ও সরকারি নিয়ম না মেনে ছাতক ও ফেনী গ্যাস ক্ষেত্রের উন্নয়নের কাজ নাইকোকে দেয়ায় বেগম জিয়ার বিরুদ্ধে এই মামলা করেছিল দুদক। এদিকে নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো আদেশ দেননি। ফলে মির্জা ফখরুলকে দেয়া হাইকোর্টের আদেশ বহাল থাকে। মির্জা ফখরুলের আইনজীবী জানিয়েছেন, মির্জা ফখরুলের মুক্তি পেতে আইনগত আর কোনো বাধা নেই। পল্টন থানায় দায়ের করা নাশকতার 3 মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গত 24 নভেম্বর জামিন দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির জন্য মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সিলেটে শিশু আবু সাইদ হত্যা মামলায় 3 জনকে এবং নারায়ণগঞ্জের 9ম শ্রেণীর ছাত্র রাকিবুল হাসান ইমন হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুরে যুবলীগ নেতা জালাল উদ্দিন হত্যার দায়ে 11 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এদের সবাই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আলাদা হত্যা মামলা চট্টগ্রামে 4 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং কুষ্টিয়ায় 1 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সিলেট নগরীর দর্জিবন্ধ বসুন্ধরা এলাকার বাসিন্দা মতিন মিয়ার ছেলে আবু সাইদ পড়তো শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীতে। চলতি বছরের 11 মার্চ মুক্তিপণের লোভে শিশুটিকে অপহরণ করে সাইদ পরিবারের পরিচিত পুলিশ কনস্টেবল এবাদুর রহমান ও তার সহযোগীরা। কিন্তু চিনে ফেলায় শিশু সাইদকে নৃশংসভাবে খুন করে তারা। হত্যার 3 দিন পর পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের ঝর্ণার পাড় এলাকার বাসার চিলেকোঠা থেকে সাইদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের 8 মাস পর ঘোষিত হলো এই মামলার রায়। মাত্র 9 কার্য দিবসেই বিচার কাজ শেষ করে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পুলিশ সদস্য এবাদুর সহ 3 জনের ফাঁসির রায় দিয়েছেন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ। এবাদুর রহমান, আতর রহমান গেদা এবং রাকিব, এই 3 জনের বিরুদ্ধে আমরা সন্দেহাতীতভাবে এভিডেন্স দিয়ে এবং তাদের স্বীকারোক্তি সহযোগে মাননীয় আদালত যে ফাইন্ডিং দিয়েছেন যে 3 জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আদেশ দিয়েছে। মাসুম এই ঘটনার সাথে জড়িত ছিল, তারও সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করেছি। আমরা পূর্ণাঙ্গ রায় না পেলে বুঝতে পারবো না, রায় পেয়ে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। যে জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টের কপি আমরা পাবো। পাওয়ার পর হয়তো আমরা উচ্চ আদালতে চিন্তা ভাবনা করব যে আপিল করার জন্য। প্রাণোচ্ছলে শিশুটিকে হারিয়ে স্তব্ধ সাইদের পরিবার, তবে রায়ে সন্তুষ্ট তারা। আমি রায় পেয়ে যথেষ্ট সন্তুষ্ট। দ্রুত গতিতে এদের ফাঁসির কার্যকর চাই। একজন আসামি খালাস পাইল, কোন কারণে খালাস পাইল আমরা জানি না। আমরা পূর্ণাঙ্গ রায় পাইলে বুঝতে পারবো। এদিকে নারায়ণগঞ্জ বন্দর থানার মালিভিটা এলাকা থেকে শিশু রাকিবুল ইসলাম ইমনকে 2014 সালের 20 জানুয়ারি অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মুক্তিপণ চেয়ে দাবি করা হয় 10 লাখ টাকা। টাকা না পেয়ে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। অপহরণের 35 দিন পর 6 মার্চ বাড়ির পেছনে ডোবা থেকে বস্তাবন্দি ইমনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার দায়ে আসামি জীবন, জামান, সাইদুর ও তোফাজ্জলকে মৃত্যুদণ্ড দেন বিচারক। সোমবার দুপুরে 2 আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন জেলার বিশেষ ট্রাইব্যুনাল 1-এর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজি মোহাম্মদ শহীদুল ইসলাম। 4 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আমরা রাষ্ট্রপক্ষ অত্যন্ত
রাষ্ট্র তথা বাদীপক্ষ অত্যন্ত খুশি যে আমরা এই মামলা প্রমাণ করতে পেরেছি এবং ন্যায় বিচার পেয়েছি। মামলার রায়ে মা ফেরদৌসী বেগম সন্তোষ জানান। এই রায় যাতে তাড়াতাড়ি কার্যকর হয়, আমি তাড়াতাড়ি কার্যকর করার জন্য আবেদন জানাচ্ছি। নাজমুন নাহার মিলি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিশ্বের 1.5 শতাধিক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে উদ্বোধন হল 12 দিনব্যাপী জাতিসংঘের 21তম জলবায়ু সম্মেলন। সম্মেলনের সভাপতি ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফেভিয়া ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশের মানুষের দিকে তাকিয়ে কার্বন নিঃসরণ কমাতে একটি চুক্তি করতে সমঝোতায় পৌঁছানোর জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহমেদ দীপকে সাথে নিয়ে প্যারিস থেকে আরো জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার ইমরুল কায়েস। সোমবার সকাল থেকে জাতিসংঘের 21তম বিশ্ব জলবায়ু সম্মেলনের স্থল প্যারিসের লা বুর্জে আসেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাদের স্বাগত জানান। শুরুতেই পেরুর পরিবেশ মন্ত্রীর কাছ থেকে এবারের সম্মেলনের সভাপতির দায়িত্ব বুঝে নেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফেভিয়া। পরে স্থানীয় সময় সোমবার বেলা 11টায় শুরু হয় মূল উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই ফ্রান্সের সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালন করেন বিশ্ব নেতৃবৃন্দ। এরপর স্বাগত বক্তব্য রাখেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। পরে জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং এবারের সম্মেলনের সভাপতি লরা ফেভিয়া চুক্তি সম্পাদনে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। আমি চাই এই সম্মেলনে একটি চুক্তি সই হোক যা উদাহরণ হয়ে থাকবে। আমি বিশ্বাস করি উপস্থিত বিশ্ব নেতারা এই বিষয়টি অনুধাবন করবেন। Le troisième terme, c'est celui d'ambition. COP21 প্রস্তুতি হিসেবে আমি বাংলাদেশ সহ বেশ কিছু দেশে গেছি। সেখানে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশে একজন ক্ষতিগ্রস্ত নারী আমাকে বলেছিল বন্যার কারণে সে 9 বার বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। সুতরাং এসব মানুষের দিকে তাকিয়ে হলেও আমাদের একটি সমঝোতার দিকে পৌঁছাতে হবে। Que je devrais porter tout au long de la conférence. এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দের দেয়া বক্তব্যে বাংলাদেশের জন্য সম্ভাবনার আলো দেখছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। ফরাসি প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তারপরে পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, সবাই তো আমাদের কথাই বললো। সবাই তো আমাদের প্রতি সিম্প্যাথেটিক, মানে ডেভেলপিং কান্ট্রির প্রতি। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরেও নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। লা বুর্জের আশপাশে ডেলিগেটবাহী যান চলাচল ছাড়া বন্ধ রাখা হয়েছে অন্যান্য যান ও রাস্তা। বিশ্ব জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সহ উন্নয়নশীল বিশ্বের দেশগুলো। যদিও এসব দেশ কার্বন নিঃসরণের জন্য দায়ী নয়। তাই এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর প্রত্যাশা কার্বন নিঃসরণের জন্য দায়ী উন্নত দেশগুলো তাদের জাতীয় স্বার্থের দিকে না তাকিয়ে আন্তর্জাতিক প্রয়োজনীয়তাকেই প্রাধান্য দেবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, বিশ্ব জলবায়ু সম্মেলন কেন্দ্র, প্যারিস, ফ্রান্স। এদিকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ হিসেবে জলবায়ু সংকট সৃষ্টির দায় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এই সমস্যা সমাধানের দায়িত্ব নিতে আগ্রহের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সমস্যা সমাধানে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করার দরকার নেই বলে মন্তব্য করেন তিনি। সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে COP21 জলবায়ু সম্মেলনের ভাষণে একথা জানান প্রেসিডেন্ট ওবামা। এবারের জলবায়ু সম্মেলনে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণে নতুন মোড় নিতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে অর্থনৈতিক উন্নতি এবং পরিবেশ রক্ষা সাংঘর্ষিক বলে চীন, ব্রাজিল ও ভারতের রাষ্ট্রপ্রধানরা এই সমস্যা সমাধানে বিশ্বের প্রতিটি দেশকে সীমারেখা বেঁধে দেওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন। এবারে নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, এরপর জানিয়ে ফিরছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন সহ রাজশাহীর বিশিষ্ট 8 জনকে হত্যার হুমকি আনসার আল ইসলামের। রুশ যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় রাশিয়ার কাছে ক্ষমা চাইবে না তুরস্ক, সাফ জানিয়েছেন তুর্কি প্রধানমন্ত্রী।
স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। এবার রাজশাহীর বিশিষ্ট ৮ ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন। আল কায়দা ভারতীয় উপমহাদেশের আনসার আল ইসলাম তাদের প্যাডে এই হুমকির বার্তা পাঠিয়েছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কথাশিল্পী হাসান আজিজুল হক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মিজান উদ্দিন, রাজশাহী রেঞ্জের DIG ইকবাল বাহার, অধ্যাপক ড আবুল হায়াত, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক W সরকার ও সানশাইন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলীর নাম লিখে স্থানীয় একটি পত্রিকা অফিসে চিঠিটি পাঠানো হয়। চিঠিতে লেখা আছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যারা নত হয় সেই ব্যক্তিদেরকেই হত্যার জন্য টার্গেট করা হয়েছে। চিঠির নিচে আনসার আল ইসলাম, আল কায়দা ভারতীয় উপমহাদেশের প্রধান মুফতি আবদুল্লাহ আশরাফ ও রাজশাহী অঞ্চলের স্থানীয় প্রধান নির্দেশক হিসেবে রাজশাহী কলেজের শিক্ষক অধ্যাপক হাবিবুর রহমান এবং চিঠির খামে প্রেরক হিসেবে অধ্যাপক আবু সিদ্দিকের নাম রয়েছে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় রাশিয়ার কাছে ক্ষমা চাইবে না তুরস্ক। একথা সাফ জানিয়ে দিলেন তুর্কির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো মহাসচিব জন স্টোলেনবার্গের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, রুশ যুদ্ধবিমান ভূপাতিত করে তুরস্ক তার দায়িত্ব পালন করেছে। তবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে রাশিয়ার সাথে আলোচনায় বসার আগ্রহের কথা জানান তুর্কি প্রধানমন্ত্রী। এ সময় ন্যাটো মহাসচিব বলেন, বিমান ভূপাতিতের ঘটনাকে কেন্দ্র করে আঙ্কারা ও মস্কোর মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কাজ করছে ন্যাটো। তবে তুরস্কের নিজস্ব আকাশসীমা এবং সার্বভৌমত্ব রক্ষার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন স্টোলেনবার্গ। এদিকে অভিবাসীর চাপ সামলাতে ইউরোপীয় ইউনিয়নকে সহায়তা করবে তুরস্ক। বিনিময়ে তুরস্ককে ৩০০ কোটি ইউরো দিবে EU। রবিবার রাসেলসে এই সংক্রান্ত একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী ইউরোপমুখী অভিবাসীদের প্রবেশ নিয়ন্ত্রণ করবে তুরস্ক। এবারে ক্লেমন খেলার সংবাদ। BRB BPL ভেন্যু বদলেও ভাগ্যের পরিবর্তন হলো না চিটাগাং ভাইকিংসের। হোম ভেন্যু জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বুলসের কাছে ৩৩ রানে হেরেছে লোকাল হিরো তামিম ইকবালের দল চিটাগাং ভাইকিংস। টানা খেলায় মিরপুরের উইকেটে লো স্কোরিং ম্যাচে মলিন হতে থাকে BPL এর আকর্ষণ। তাই টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে ধুমধারাক্কা 4 ছক্কায় বড় স্কোর করে ম্যাচ জমিয়ে তুলবেন ব্যাটসম্যানরা। আনন্দে মাতবে গ্যালারি। প্রত্যাশা ছিল এমনই, কিন্তু প্রথম ম্যাচে হতাশ হতে হয়েছে। মিরপুরের বোলারদের দাপট ছড়িয়ে থাকলো জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও। চিটাগং ভাইকিংসের বিপক্ষে টস হেরে ব্যাটিং নেমে বিপর্যয় দিয়ে শুরু হয় বরিশাল বুলসের ইনিংস। স্কোরবোর্ডে 12 রান তুলতেই প্যাভিলিয়নের পথ ধরেন 3 ব্যাটসম্যান। এমন বিপর্যয়ে মেহেদি ফারুককে নিয়ে হাল ধরেন দলের কান্ডারি মাহমুদুল্লাহ রিয়াদ। মেহেদি 28 রানে ফেলেও রিয়াদের 51 রানের ক্যাম্পটেন্স নকে ঘুরে দাঁড়ায় বরিশাল। শেষ দিকে সিকুকে প্রসন্নর 36 ও কেভিন কুপারের অপরাজিত 21-এ 7 উইকেট হারিয়ে 170 রানের চ্যালেঞ্জিং স্কোর করে বরিশাল বুলস। চিটাগংয়ের পক্ষে জিয়া ও আমের নেন 2টি করে উইকেট। ঘরের মাঠে তামিমের ব্যাটে আগুন ঝরবে সে আশা গ্যালারিতে প্রস্তুত স্বাগতিক দর্শকরা, কিন্তু এক বাউন্ডারি হাঁকিয়ে ফিরে এলেন তামিম। 6 রান করে আল আমিনের সুইংয়ে ক্যাচে দিলেন কুপারের হাতে। লোকাল বয়ের ব্যর্থতায় ধস নামে টপ অর্ডারে। দিলশান, কামরান আকমল, বিজয়দের সাজঘরে ফেরার মিছিলে 77 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বন্দনগরী দলটি। তবে হতাশ দর্শকদের খানিকটা বিনোদন দিয়ে দলকে লড়াই ফিরিয়ে আনার চেষ্টা করেন নাইম ইসলাম। তার 38 রানের সুবাদে ইনিংসকে 137 পর্যন্ত টেনে নেয় চিটাগং ভাইকিংস। আল আমিন 2টি ও ম্যাচ সেরা কুপার 3 উইকেট নিয়ে সর্বনষ্ট করেন ভাইকিংসের। ওদের ব্যাটিংয়ের সাথে আমার ব্যাটিংয়ের তুলনা যদি আমি করি, ওরা 3 উইকেট পড়ে যাওয়ার পর they were try to build their innings, but if you see my batting, I got out early, Kamran was out early, but nobody was stopping or nobody was taking that ওই জিনিসটা নিচ্ছিল না যে জিনিসটাকে বিল্ড করে আমরা শেষ করি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।
সংবাদ শেষ করব পাইনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিজয়ের ডিসেম্বর শুরু, প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা, পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্নের দাবি সেক্টর কমান্ডার্স ফোরামের। পিছায়নি পৌর নির্বাচন, প্রচারণার সুযোগ নেই এমপিদের। আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হচ্ছে আজ, বিএনপির মনোনয়নপত্র দাখিল বৃহস্পতিবার। নাইকো মামলায় নিম্ন আদালতে বেগম জিয়ার হাজিরা, জামিন মঞ্জুর। নাশকতার 3 মামলায় মির্জা ফখরুলের জামিন বহাল। দেশজুড়ে 6 হত্যায় 24 জনের মৃত্যুদণ্ড। সিলেট ও নারায়ণগঞ্জে 2 শিশু হত্যায় 7 জন, গাজীপুরে যুবলীগ নেতা হত্যায় 11 জনের ফাঁসির রায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলালিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নম্বরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।